স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। রাষ্ট্রীয় সুবিধা জমি দখল এবং মামলা বাণিজ্য করতেই আপন ভাইকে জুলাই আন্দোলনের শহীদ দেখিয়ে হত্যা মামলা করেছিলেন গোলাম মোস্তফা ওরফে মস্ত ডাকাত। যাত্রাবাড়ি থানায় মামলায় প্রধান আসামি শেখ হাসিনা সহ ৪১ জন, অজ্ঞাত আসামি করা হয় আরো ১৫০ থেকে ২০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে। পুলিশ বলছে তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এ মামলার নিষ্পত্তি হবে। তবে মানবাধিকার কর্মী মঞ্জিল মোর্শেদ বলেন, পুলিশ চাইলে দ্রুত এর সমাধান করতে পারে। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের সহায়তায় আরো জানাচ্ছেন এআর বাদল। এলাকায় মস্ত ডাকাত নামে পরিচিত গোলাম মোস্তফা দুটি হত্যাসহ বেশ কয়েকটি মামলার পলাতক আসামি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর ডাকাতি ছেড়ে বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যবহার করে ধরেন নতুন আয়ের পন্থা। হয়রানির উদ্দেশ্যে আপন ভাইকে মৃত দেখিয়ে ৩০ আগস্ট মামলা করেন রাজধানীর যাত্রাবাড়ি থানায়। এ মামলায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। যে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মোস্তফা ওর ভাই সেলিমকে মৃত দেখিয়ে বৈষম্য বিরোধী এই আন্দোলনে মামলাটা করছিল। এই মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছিলেন, তাই তো? তাদের অবস্থান কি এখন? জামিনে আছে না কারাগারে? আসলে ঠিক জানি না, কারণ এটা জামিনের বিষয়ে আসে না, সম্ভবত জামিনে আছে। গণ অভ্যুত্থানের সময় ৩ আগস্ট যাত্রাবাড়ি এলাকায় তার ভাই সুলাইমান হোসেন সেলিমকে গুলি করে আসামিরা হত্যা করেন বলে এজাহারে উল্লেখ করেন মস্ত। অথচ দিব্যি বেঁচে আছেন সেলিম। এটা তাদের একটা প্ল্যান, মানে ছাত্র আন্দোলনের ৩ আগস্টে যে মামলাটা করছে, এই শুধু একটা কারণে সে আমার মায়েরা গুম করে হারতো। গুম করে হারলে আমি সরকারি লাশ হয়ে যেতাম। তাই আমার ওয়াইফ এবং আমার মেয়েরা যদি সরকারের কাছে যাইতো বা থানায় যাইতো যে আমার স্বামীরা মেরে ফেলছে, মেয়ে বলতো আমার বাবারা মেরে ফেলছে, তাইলে আসলে সরকার দেখতো কাগজপত্র উল্টে আমি ৩ আগস্টে মারাই গেছি, তাইলে বিচারের দিন পাইত না। এই ভয়েতে আমার মেয়েরা আমার বাড়িতে আসতে পারতো না স্বামীর বাড়ির থেকে। এই শুধু এই প্ল্যানটা করছিল ৩ ভাই, একটা যুক্তি বুদ্ধি করে প্ল্যান করে। মস্ত হইলে একটা গ্রেপ্তারি পরানো আসামি, হ্যাঁ বাড়িতে আসে না, এরা একটা মোবাইলে প্রোগ্রাম করে পরে এই প্ল্যানটা তৈরি করছিল যে মাইরা ওরকম করে এলাম। এই আমরা দৌড়ে পেলাম, সরকারের কোনো দল পাবো, ওর সম্পদ আমরা দখল করে নিয়ে যেতাম। পরিবারের সদস্যরা মস্ত ডাকাতের শাস্তি চান। বিচার চাই, আমার স্বামীর যে মেরে আছে এটা বিচার চাই, অন্তত জীবিত আছে এটা বিচার চাই আমরা। এ বিষয়ে জানতে মামলার বাদী মস্ত ডাকাতের ঢাকার আরকে মিশন রোডের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। আর তার মেয়ে জানান ৩ মাস ধরে তার বাবা বাসায় আসেন না। তার জন্য যে একজন মানুষ ভাইকে মৃত বলবে তা কিভাবে মানবে? একজন অপরাধী অপরাধ করলে শাস্তি পাবেই। এলাকাবাসী জানান, গাড়ি চালানোর আড়ালে ডাকাতি মস্তর পেশা। যে ওই যে জমিন এর লইয়ার ঝগড়াটা লইয়া এই সেলিম সাহেবরে মেরে ফেলার প্রোগ্রাম করছিল ওরা। আন্দোলনের সময় মানে তারা মেরে ফেলছে এরকমই আমরা শুনতেছি। এলাকায় একটা আতঙ্ক চলতেছে। তো সে জীবিত আছে, আমরা চাই যে পরিপূর্ণ বিষয়টা আইনের আওতায় আনা হোক এবং এর সুস্থ বিচার করা হোক। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সেলিমের জীবিত থাকার তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। আমরা এলাকায় গিয়ে দেখি যে ভিকটিম আসলে মারা যায়নি, তিনি জীবিতই আছেন এবং তাকে জিজ্ঞাসায় জানা যায় যে তাদের পূর্ব থেকে তার ওই ভাইয়ের সাথে জমি শত্রুতা ছিল এবং এলাকায় যে ভাই বাদী হয়ে মামলা করেছে মস্ত ডাকাত নামে পরিচিত, প্রায় ১৫ বছর আগে থেকেই এলাকা ছাড়া, তার নামে আমাদের থানায় 2টা হত্যা মামলা রয়েছে, এগুলো চার্জশিট হয়ে গেছে। আর একটা চাঁদাবাজির মামলা, একটা অন্যান্য ধারার মামলা আমাদের থানায় ছিল। পুলিশের হাত ঘুরে মামলা এখন টিভিতে। যে ব্যক্তি জীবিত সেই ব্যক্তি নিজে এসে আপনাদেরকে বলছে যে আমি মরি নাই, আদালতে গিয়ে বলছে। ঠিক আছে, তাত্ত্বিকভাবে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি এটা তার ভাই, কিন্তু আমরা কনফার্মলি ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পরে বলতে পারবো। আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ ছাড়া তো কোনো কিছু বলা যাচ্ছে না। ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান বলেন, তদন্ত শেষেই মুক্তি মিলতে পারে ভুক্তভোগীদের। যাকে মৃত দেখানো হয়েছে, হ্যাঁ,
এটা তো মামলা তদন্ত হবে, তদন্ত হওয়ার সময় এরকম যদি কোনো ইস্যু আসে সেটা বিবেচনা করা হবে। যে কেউ একজনের নামে মামলা করে দিল বা মৃত দেখাই দিল, সাথে সাথে সে মৃত হয়ে গেল, তা কিন্তু নয়। তদন্তের ক্ষেত্রে যে লেখাগুলো লিখেছে বাদীর যে কথার সত্যতা সেটা প্রমাণ করার জন্য তো তদন্ত, তাই না? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী মঞ্জিল মোর্শেদ বলেন, পুলিশ চাইলে জীবিত ব্যক্তিকে আদালতে হাজির করিয়ে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা চাইতে পারে। বৈষম্য বিরোধী সুযোগ নিয়ে ওনার তো আর এখন ডাকাতি করতে হয় না, কারণ ডাকাতির যে ইনকাম তার চেয়ে অনেক বেশি ইনকাম উনি এখান থেকে করতে পারবেন। এই জন্যই উনি ডাকাতি বাদ দিয়ে মামলা করার পরিকল্পনা নিয়েছেন। কারণ একটা মামলা করলে 200-400 লোককে করলে, আপনার আসামি করলে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করা যায়। অতএব উনি তো একটা ভালো পদ্ধতি নিয়েছেন, যেহেতু এই হাতিয়ারটা খুব ব্যবহার হয় এবং এই হাতিয়ারের ব্যাপারে সরকারও বলেছে যে মিথ্যা মামলা, কিন্তু দেখেন আদালত কিন্তু আগাম জামিন দেওয়ার পরেও আদালত কিন্তু তাদেরকে জেলা জজ থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয় না, জামিন দেওয়া হয় না। এটি হলো আমাদের একটা চরম দুর্ভাগ্য যে আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষ পড়েছে যে বৈষম্যের কথা বললেই বা সবকিছু ক্লোজ হয়ে যায়। তার ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকার নাই, তার কোনো মানবাধিকার নাই, এবং মিথ্যা হলেও তাকে এই শাস্তির মধ্যে পড়তে হবে। আমাদের বিচার বিভাগের অবস্থানটা এইরকমই আমরা দেখতে পাচ্ছি। বৈষম্য বিরোধী মামলা অনেকের অবৈধ আয়ের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন এই সিনিয়র আইনজীবী। বৈষম্য বিরোধী মামলা দেখলে পরে অনেকেরই আবার একটু অ্যালার্জি হয়ে যায়, একটু গায়ে জ্বর এসে যায় যে এখানে হাত দেওয়া যাবে না, কিছু করা যাবে না। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে ম্যাক্সিমাম মামলাই হলো এটা একটা তামাশা, একটা ভুয়া মামলা, হয়রানিমূলক মামলা, চাঁদাবাজির মামলা। এটা আইনজীবীরা বলছে, সরকার বলছে, তারপরে সুশীল সমাজ বলছে, রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু দেখেন কোনো প্রতিকার নাই। প্রতিকারটা দিবে কে? প্রতিকারটা তো দিবে আদালত, কিন্তু আদালতের কাছ থেকে কোনো প্রতিবাদ মানুষ পাচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা কেন হচ্ছে এটা একটু খতিয়ে দেখা দরকার। আর বাদল, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালে জুলাই-আগস্টে মানবতা বিরোধী অপরাধের দায়ে তার এই বিচার কাজ শুরু হলো। এ বিষয়ে বেলা 12টায় শুনানি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। শেখ হাসিনার বিচার সারা বিশ্বকে দেখাতে এই উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর আগে 20 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচার কক্ষে ডিজিটাল প্রযুক্তি স্থাপন করা হয়। আজ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীকী ফিরে পেতে আপিলের রায় ঘোষণা করা হবে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার জন্য জামায়াতের আপিল মামলাটির কার্যতালিকার শীর্ষে রাখা হয়েছে। এর আগে গত 14 মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীকী ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করে আদালত। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। দীপ্ত জানাবেন যে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাইবা, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু এই জামাতের যে নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার যে রায়টি শেষটি কিন্তু শীর্ষ তালিকায় রাখা হয়েছে, অর্থাৎ 1 নম্বর এই রাখা হয়েছে। আমরা জানি যে হাইকোর্টে প্রায় 9টার দিকেই রায়ের এই কার্যক্রম শুরু হয়, তবে আজকে কিছুটা বিলম্ব হচ্ছে। প্রথমে জানানো হলো 9:30টার দিকে রায় পড়া হবে, কিন্তু এখন প্রায় 9:10টার বেশি বাজে, কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে বলা হচ্ছে যে 10টার পরেই আসলে রায়টি ঘোষণা হবে এবং এখানে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং যে জামাতের যে আইনজীবী রয়েছে তারা কিন্তু এসে গণমাধ্যমদের জানাবে। এবং আজকে রায়ের উপর কিন্তু জামাতের ভবিষ্যৎ নির্ভর করছে, আসলে তারা নির্বাচনের মাঠে যেতে পারবে কিনা বা পারলেও এই দাঁড়িপাল্লা প্রতীক কি পাবেন কিনা, সেসব বিষয়ে কিন্তু আজকে যে প্রধান বিচারপতি রিফাত আহমেদ তাদের যে বেঞ্চ সেই রায়টি দিবে। এবং একটু বলে রাখি যে এই যে জুলাই আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটি জামাতের আন্দোলন এমন ঘোষণা, এমন অভিযোগ করে কিন্তু গত 1 আগস্ট জামাতের যে নিবন্ধনটি বাতিল করে তৎকালীন আওয়ামী লীগ সরকার, এবং তারপরে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জামাতের
যে কর্মীরা এবং রাজনীতিবিদরা মাঠে সক্রিয় থাকলেও তাদের নিবন্ধনটি কিন্তু নেই। যেহেতু সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন বাতিল করা হয়েছে, তাই তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তারা আপিল করেছেন এবং সেই আপিলের শুনানি শেষে গত 14ই মে শুনানি শেষ হয়েছে এবং পরবর্তীতে 1 জুন মানে আজকে যে রায়টি ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে এবং কিছুক্ষণ পরেই হয়তো রায়টি চলে আসবে এমনটি জানিয়েছেন। এবং রায় আসার পরে আসলে জামাত ইসলাম তাদের যে নির্বাচন করতে পারবে কিনা, কোন প্রতীকে করতে পারবে, আসলে ভবিষ্যৎটা কি হবে সেটি কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আজকের রায়ের উপরে। তাছাড়া একটু বলে রাখি যে 2008 সালের কিন্তু জামাতকে রাজনৈতিক নিবন্ধন দিয়েছিল আংশিকভাবে নির্বাচন কমিশন। তো হাবিবা, এই ছিল আমার কাছে কোর্ট থেকে সর্বশেষ। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। রাজধানীর জুরাইন থেকে অবৈধভাবে মজুদ রাখা খাদ্য অধিদপ্তরের 465 মন ও 487 মন আটা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এই ঘটনায় গুদামের মালিক সহ 4 জনকে আটক করা হয়েছে। শনিবার মধ্যরাতে এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। চক্রটি 4টি গুদামে গোপনে পণ্য মজুদ করে রাখত। পরে খাদ্য অধিদপ্তরের ট্যাগযুক্ত সরকারি বস্তা অভিনব পদ্ধতিতে মোড়ক পরিবর্তন করে বাজারে চড়া দামে বিক্রি করত। ঘটনাস্থল থেকে আটক করা 4 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় যৌথ বাহিনী। ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফিরছেন মানুষজন। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বেড়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন। তবে গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানায় আগামী বুধবার ছুটি ঘোষণা করা হবে। এরপর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা এলাকায় তীব্র যানজটের আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনী ও চালকরা। প্রতি বছর এই চন্দ্রা ত্রিমোর এলাকায় যানজটে ভোগান্তিতে পড়েন। এদিকে সকাল থেকে মহাসড়কে চন্দ্রা ত্রিমোর এলাকায় যানজট মুক্ত রাখতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল জানাবেন যে এই মুহূর্তে মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ কেমন দেখছেন? জি হাবিবা, আপনি যেমনটি জানতে চেয়েছেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই মুহূর্তে পশুবাহী এবং গণপরিবহনের চাপ কেমন রয়েছে আপনাকে একটু বলি। সকাল থেকে গণপরিবহন এবং পশুর চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আপনাকে বলি যে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে ঈদুল আজহা। এই ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়া, পত্রিকা এবং টেলিভিশনে শিরোনাম হয়ে আসে এই চন্দ্রা এলাকার খবর নিয়ে। তো আজ আমি আপনাদের বলি যে এই চন্দ্রা ত্রিমূল এলাকায় কিন্তু প্রায় 3 শতাধিক শিল্প কারখানা এখানে রয়েছে। আর এই শিল্প কারখানাগুলো যখন ছুটি ঘোষণা করা হয়েছে তারপর থেকে কিন্তু এই চন্দ্রা ত্রিমূল এলাকায় মানুষের ঢল নেমে যায়। আপনারা জানেন যে উত্তরবঙ্গের 17টি জেলার মানুষ কিন্তু এই চন্দ্রা ত্রিমূল থেকে তাদের বাড়ি যেতে হয়। ঢাকা থেকে যে উত্তরবঙ্গে ছেড়ে আসা গাড়ি সেগুলো কিন্তু এই চন্দ্রা দিয়ে যায় এবং গাজীপুর চৌরাস্তা টঙ্গী থেকে যে উত্তরবঙ্গের যে গণপরিবহন রয়েছে সেগুলো কিন্তু এই চন্দ্রা দিয়ে যেতে হয়, যার ফলে চন্দ্রা প্রতি বছরই কিন্তু এখানে ভোগান্তি শিকার হয় যাত্রীরা। এছাড়া আপনারা জানেন যে চন্দ্রা ত্রিমূল এলাকায় 2 পাশে প্রায় শতাধিক কাউন্টার রয়েছে। এই কাউন্টারের কারণেই যে গণপরিবহন রয়েছে যত্রতত্রভাবে মহাসড়কে পার্কিং করে যাত্রী ওঠানামা করে, যার ফলে কিন্তু এখানে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। তবে আজ সকালের থেকে কিছুটা গণপরিবহন যাত্রীর চাপ রয়েছে। এছাড়া সকাল থেকে কিন্তু এই মহাসড়কে যে সেনাবাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু এই মহাসড়ক যানজট মুক্ত রাখতে নিরসনে কাজ করতেছে। জি হাবিবা, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফিরছেন মানুষজন। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বেড়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন। তবে গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানায় আগামী বুধবার ছুটি ঘোষণা করা হবে। এরপর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা এলাকায় তীব্র যানজটের আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনী ও চালকরা। প্রতি বছর এই চন্দ্রা ত্রিমোর এলাকায় যানজটে ভোগান্তিতে পড়েন। এদিকে সকাল থেকেই মহাসড়কের চন্দ্রা ত্রিমোর এলাকা যানজট মুক্ত রাখতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।
আমাদের এই কুরবানি উপলক্ষে প্রতিটি হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, তারা অসুস্থ প্রাণীর সেবা দেওয়ার ক্ষেত্রে আন্তরিকভাবে সেখানে অবস্থান গ্রহণ করবে। বেচা কিনা কম, বেচুর বাতাসি না, দূর দূর ধুন্দুন পাইকার আহে, তাহলে দুরন্ত ধুন্দুন পাইকার আহে, কাস্টমার আহে, তাহলে বেচার পামু। অসংখ্য মানুষ, অসংখ্য ক্রেতা আজকে আসছে। দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা গরু নিয়ে আসলে যদি ওই দিন বিক্রি না করতে পারেন, পরের দিন রাতে থেকে পরের দিন আবার বিক্রি করতে পারবেন। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, দুঃখিত দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল জানাবেন যে ঈদের তো মাত্র কয়েকদিন বাকি, তো হাটে বেচাকেনা কেমন জমে উঠেছে চট্টগ্রামের? যে হাবিবা আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের পশুর বাজার কিন্তু সেরকম এখনো জমে ওঠেনি, যেহেতু বৈরী আবহাওয়া সেজন্য কিন্তু আসলে সেভাবে জমে ওঠেনি। তবে এখানে কিন্তু যারা বিক্রেতা আছেন তারা কিন্তু বলছেন আসলে হয়তো বৈরী আবহাওয়া কেটে গেলে তারপর হয়তো বেচা কিনে শুরু হবে। আর যারা ক্রেতা আছে, আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বললাম, তারা জানালো আসলে এই মুহূর্তে কিন্তু পশুর দাম কিন্তু অনেক রয়েছে, সেই জন্য কিন্তু তারা কিনছেন না, শুধুমাত্র তারা কিন্তু দরদাম দেখছেন। আমি এই যে গরুটি দেখাচ্ছি, আসলে এই গরুটির দাম বিক্রেতা দাম হাঁকিয়েছেন 5 লক্ষ টাকা। তিনি বললেন এটি যদি 4,20,000 টাকা হয় তাহলে কিন্তু তিনি হয়তো ছেড়ে দিবেন, আর না হলে কিন্তু তিনি ছাড়বেন না বলে মনে করেন, এবং তিনি কিন্তু কোরবানির শেষ দিন পর্যন্ত কিন্তু তিনি অপেক্ষা করবেন এই গরুটি বিক্রি করার জন্য। এবং এই গরুটিতে তিনি বললেন আসলে 11 থেকে 12 মণ মাংস হবে। তবে সাগরিকা গরুর বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে, এখানে কিন্তু আসলে সংকটের কোনো কারণ নাই বললেই চলে। এরপরও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিন্তু আসলে জানানো হয়েছিল চট্টগ্রামে 35,000 গরু সংকট রয়েছেন। এই গরুগুলো বিভিন্ন উপজেলা থেকে যদি আসলে গরু এখানে আসে তাহলে কিন্তু সেই সংকট কেটে যাবে। তবে আমরা এখানকার কিন্তু অনেক ব্যবসায়ীর সাথে কথা বললাম, তারা জানালো আসলে তারা ধীরে ধীরে গরু নিয়ে আসতেছে এবং গরু আনতেছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, আসলে তিনি কি পরিমাণ গরু এনেছেন এবং কয়টা গরু এনেছেন, বিক্রি হয়েছেন কিনা আমরা একটু ওনার কাছে জানতে চাইবো। আসলে আপনি কি পরিমাণ গরু এনেছেন, কয়টা বিক্রি করেছেন? আমি 17টা গরু আনছি, একটা এখনো বিক্রি করতে পারি নাই। কি কারণে বিক্রি করতে পারেন? বৃষ্টির কারণে মানুষ আসতেছে না, সেই জন্য আর কি। এখন বিক্রি হবে না, আরো 2 দিন চলে যেতে হবে, 2-3 দিন চলে যেতে হবে, তারপর বিক্রি হবে আর কি। শুনছিলেন আসলে একজন বিক্রেতার বক্তব্য, তিনি যেটা জানালো আসলে 17টি গরু এনেছে, এখনো পর্যন্ত একটিও বিক্রি করতে পারেনি। তবে শুধু যে আসলে সাগরিকা গরুর বাজার সেটি না, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে 6টি হাট রয়েছে এবং প্রতিটি হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু আসলে গরু আছে, গরুর কোনো সংকট নাই। এবং বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন কিন্তু 20 থেকে 30 ট্রাক গরু কিন্তু চট্টগ্রামে প্রবেশ করে এবং প্রতিটি ট্রাকে কিন্তু 15 থেকে 16টি গরু আসে। সেই হিসেবে কিন্তু আসলে চট্টগ্রামে গরুর সংকট হওয়ার কোনো কারণ নেই। তবে বিক্রেতারা জানালো আসলে যেহেতু বৈরী আবহাওয়া সেই জন্য কিন্তু আসলে বাজার একটু মন্দা। তবে ক্রেতারা জানালো আসলে 2-1 দিনের মধ্যেই কিন্তু আসলে এটা কেটে যাবে হয়তো, তারপরে তারা কিনবেন। এবং অনেকে কিন্তু রাখার কারণে কিন্তু গরু কিনতেছে না, তারা কোথায় রাখবেন। তবে আরো 2-1 দিন পরে কিন্তু গরু ভালো বেচা কিনে হবে বলে মনে করেন। হাবিবা, এই ছিল আমার কাছে গরুর বাজার নিয়ে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। সামর্থ্যের অভাবে যারা একা কোরবানি দিতে পারে না তাদের কথা চিন্তা করে শরিকানা কোরবানির আয়োজন করেছে উত্তরার একটি খামার। এর মধ্যে 8টি গরুর ভাগে কোরবানির বুকিং নেওয়া হয়েছে। শরিকানা বা ভাগে কোরবানির জন্য 21,000 ও 30,000 টাকার 2টি প্যাকেজ ঘোষণা করেছেন তারা। সাকিবুর রহমানের রিপোর্টেরই বিস্তারিত। এককভাবে কুরবানির সামর্থ্য না থাকলেও ভাগে কুরবানি দেয় অনেকে। তবে রাজধানীতে পরিচিত মানুষ বা শরিক না পাওয়ায় অনিশ্চয়তায় ঝুলে থাকে কেউ কেউ। স্বাদ ও সাধ্যের এমন মানুষের সহায়তায় এগিয়ে এসেছে উত্তরার দক্ষিণখান এলাকার এই খামারটি। খামারটির সবচেয়ে বড় আকর্ষণ শরিকানা কুরবানি ব্যবস্থা। এবার এই খামারে ভাগে কুরবানির জন্য 2টি প্যাকেজ ঘোষণা করেছে তারা। প্যাকেজে থাকছে কুরবানির পশু জবাই সহ বাসায় মাংস পৌঁছে দেওয়ার ব্যবস্থা। ফার্মের মধ্যে নিজস্ব প্রতিপালনে গরু এখানে আছেই। এই গরুগুলিকে আমরা ঈদের 5 দিন আগের থেকে সিলেক্ট করব, যে 7 জন আমাদের এখানে অংশগ্রহণ করবে, এই 7 জন
কে দেখাই দেওয়া হয় 5 দিন আগে থেকে যে এটা আপনার গরু, এটা আমরা জবাই করব। মানে শরীকানা কুরবানিতে 2টা প্যাকেজ, একটা হলো 21,000 টাকা, আর হলো 30,000 টাকা। প্রফেশনাল কসাই দিয়ে গোস্তগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে প্রসেসিং করে একেবারে আপনার বাসায় আমাদের নিজস্ব পরিবহনে যথাসময়ে সঠিক টাইমে আপনার বাড়িতে আমরা পৌঁছে দিব। গেল বছর এমন আয়োজনে সাড়া পেয়ে এগ্রো মালিকরা এবার জানালেন আগামীতে বাড়বে আরও পরিধি। সুস্থ গরু, স্বচ্ছ কোরবানি, এটা হলো প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা থাকে যে আমি যে গরুটা কোরবানি করছি এটা সুস্থ কিনা, যে এটার ভিতরে কোনো অ্যান্টিবায়োটিক, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়েছে কিনা, ওই জিনিসটা আমরা লক্ষ্য রাখছি খুব ভালো করে। সারা বাংলাদেশ ব্যাপী মানুষকে যেন এই সেবাটা দিতে পারি, কারণ কোরবানির বিষয়টা হলো এমন যে 7 জনের কোনো একজনের যদি আপনার ইনকাম হারাম থাকে, নিয়তের ভিতরে একটু গরমিল থাকে, কারোই কোরবানি হবে না। তো ওই জায়গাটা থেকে তৃতীয় পক্ষ হয় আমরা কিন্তু এটা যাচা বাছা করতে পারি। দানাদার খাবার আর পরিচর্যার কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এগ্রো খামারগুলো। শরিয়া মোতাবেক ভাগে কুরবানির ব্যবস্থা এই জনপ্রিয়তা আরও বাড়বে বলে মত নগরবাসীর। সাকিবুর রহমান, RTV, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ের রেকর্ড পরিমাণ ঘাটতি আর নানা আন্দোলন সংগ্রামের মুহূর্তে 2025-26 অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজেটে একটি বৈষম্য মুক্ত ও কল্যাণমুখী দেশ গঠনে সার্বিক নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকার। রাজস্ব আয় ধরা হয়েছে 5.5 লাখ কোটির বেশি। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 5.5%, মূল্যস্ফীতি 6.5%। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে আসছে 2রা জুন টেলিভিশনের মাধ্যমে 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জিডিপি প্রবৃদ্ধি নয়, এবার মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে এনে ব্যবসা ও কর্মসংস্থান বান্ধব করে মানুষের জীবনযাপনে স্বস্তি আনতে নীতি সহায়তা দেবে সরকার। সংকট মোকাবেলায় প্রয়োজনীয় খাতের বাইরে দেয়া হবে না বরাদ্দ। সামাজিক নিরাপত্তা, রাজস্ব শৃঙ্খলা ও বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টির তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা থাকবে বলেও আশা করছেন ব্যবসায়ীরা। আমাদের জনশক্তির 65% মানুষ কর্মক্ষম। যেমন পণ্য নিয়ে যাচ্ছি, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, পোশাক শিল্প, আমরা কিন্তু হিউম্যান রিসোর্সকে নিয়ে আমরা সারা পৃথিবীতে খেলার মতো পণ্য আমাদের হাতে আছে। স্কিল ডেভেলপমেন্টের উপর এই বাজেটে এই সংস্কারটা আনতে হবে। 7,90,000 কোটি টাকার সম্ভাব্য বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যেখানে রাজস্ব বিভাগের আয় 4,99,000 কোটি টাকা আর রাজস্ব বহির্ভূত আয় ও অনুদান 65,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে 1,44,000 কোটি টাকা। প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে আসবে 86,000 কোটি টাকা। তবে সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন 8,599 কোটি 71 লাখ টাকা যোগ হলে মোট এডিপির আকার দাঁড়াবে 2,38,599 কোটি টাকা। চলতি 2024-25 অর্থ বছরে সংশোধিত এডিপি 2,16,000 কোটি টাকা। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ রাখা হবে এবারের বাজেটে। কাটছাটের মধ্যেও কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কিছুটা বরাদ্দ বাড়ানো হচ্ছে। অর্থাৎ চেষ্টা করবো যে সাধারণ মানুষের কাছে যেটা আমরা যতটুক করি, যেমন এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ছোট শিল্প, বড় শিল্প, এগুলো যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায়। আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের ইসে দিয়ে আমরা সেটা করব। বাজেটে ঘাটতি 2,50,000 কোটি টাকা। ঘাটতি অর্থায়নে বিদেশি ঋণ নেওয়া হচ্ছে 1,40,000 কোটি টাকা। অভ্যন্তরীণ ব্যাংক এবং সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হবে 1,10,000 কোটি টাকা। অর্থনৈতিক সংকটের মধ্যেও প্রয়োজনীয় প্রকল্পগুলো এগিয়ে নিতে চায় সরকার। পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে 58,973 কোটি টাকা। বিদ্যুৎ জ্বালানি খাতে 32,392 কোটি, শিক্ষায় 28,557 কোটি, গৃহায়নে 22,776 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 18,148 কোটি টাকা। আর এই 5 খাতেই এডিপির 69.93% বরাদ্দ রাখা হয়েছে।
বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে 5.5%, আর মূল্যস্ফীতির হার 6.5% প্রাক্কলন করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি একটি উৎপাদনমুখী তথা একটি কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়তে বাজেটে সার্বিক নীতি সহায়তা থাকবে বলছেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি উন্নয়নশীল বাংলাদেশের কাতারে পৌঁছার পর একটি উন্নত, সমৃদ্ধ এবং স্থিতিশীল বাংলাদেশ গড়তেও সার্বিক দিক নির্দেশনা থাকবে বলছেন পরিকল্পনা উপদেষ্টা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। টানা বৃষ্টিতে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে মাটি চাপায় একই পরিবারের 4 জন নিহত হয়েছে। গেল রাত 1টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বক্তিয়ার ঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ইউপি মেম্বার খলকুর রহমান বলেন, টানা বৃষ্টির কারণে স্থানীয় বাসিন্দা ইয়াজ উদ্দিনের পাকা ঘরের পাশে থাকা টিলা ধসে পড়ে। এ সময় ইয়াজ উদ্দিন ও তার স্ত্রী সহ 4 জন মাটি চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে তাদের মরদেহ উদ্ধার করে। এদিকে বজ্রপাতে একই উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেমিদগঞ্জে ঢাকা দক্ষিণ বাইপাস এলাকায় গ্যাসের রাইজার ফেটে আগুন ধরে যায়, তবে প্রশাসন সেই আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে। দুপুরের মধ্যে ঢাকা এবং আশপাশের অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এদিকে টানা বৃষ্টিপাত পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদী ও হাওরের পানি বাড়ছে। তবে এখনও সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, রক্তি, বৌলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ভারতের সিকিমে তিস্তা নদীতে পানি বেড়েছে। এর প্রভাবে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বাড়ছে। বিদেশে থেকেও নিজ এলাকার সিলেটের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফাহিম আল চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার শিক্ষার মান উন্নয়নে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন। সভায় 2 উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের 300 শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যোগ দিয়ে ফাহিম আল ইসহাক চৌধুরী বলেন, তার চিন্তা চেতনা শিক্ষক শিক্ষার্থীদের ভাগ্য বদল। অনুষ্ঠানে 2 উপজেলার 600 শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তির পাশাপাশি আগামী বছর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য ট্রাস্টের পক্ষ থেকে পেনশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।